তুতেনখামেনের অভিশাপ নামটা শুনলেই কেমন যেন একটা রহস্যময় অনুভূতি হয়, তাই না? এটা কি আসলেই একটা কিংবদন্তি, নাকি এর পিছনে লুকিয়ে আছে কোনো শিউরে ওঠার মতো সত্যি? চলুন আজ আমরা একসাথে সেই রহস্যের পর্দা সরাই। বলা হয় সমাধির দরজায় নাকি খোদাই করা ছিল এই ভয়ঙ্কর কথাটা। ভাবুন তো একবার, একটা কথা যা থেকে শুরু হয়েছিল একের পর এক অশুভ ঘটনা, একটা মাত্র বাক্য, অথচ মনে হচ্ছিল যেন ভবিষ্যতের সব মৃত্যুর ভবিষ্যৎবাণী করে দিচ্ছে। এই অভিশাপের কিংবদন্তিটা কিন্তু দানা বাঁধতে শুরু করে বেশ কিছু অদ্ভুত ঘটনা দিয়ে, আর সবকিছুর কেন্দ্রে ছিলেন এই অভিযানের মূল অর্থ যোগানদাতা লর্ড কার্নারভন। ভাবুন, ১৯২৩ সালের মার্চ মাসে তাকে একটা মশা কামড়ায়, আর সেই সামান্য কামড় থেকে ইনফেকশন হয়ে ৫ই এপ্রিল রাত ১:৫৫ তিনি মারা যান। কিন্তু এখানেই শেষ না। ঠিক যে মুহূর্তে তিনি মারা গেলেন, পুরো কায়রো শহরের বাতি নিভে গেল, আর হাজার হাজার মাইল দূরে ইংল্যান্ডে তার পোষা কুকুরটাও নাকি ঠিক তখনই চিৎকার করে মারা যায়। এগুলো কি শুধুই কাকতালীয়, নাকি এর পিছনে অন্য কোনো কিছুর হাত ছিল? তো এই অভিশাপের গোড়ায় যেতে হলে আমাদের একটু পিছিয়ে যেতে হবে। চলুন ফিরে যাই সেই ঐতিহাসিক দিনগুলোতে, যখন ধুলোয় ঢাকা এক উপত্যকায় ইতিহাসের অন্যতম সেরা প্রত্নতাত্ত্বিক আবিষ্কারটি হয়েছিল, আর চিনে নিই সেই মানুষগুলোকে যাদের হাত ধরেই এই কিংবদন্তির জন্ম। এই পুরো গল্পের মূল চরিত্রে কিন্তু দুজন মানুষ। একজন হলেন হাওয়ার্ড কার্টার, একজন জেদি, নিজের চেষ্টায় সবকিছু শেখা প্রত্নতাত্ত্বিক। তার জীবনের একমাত্র স্বপ্নই ছিল ফারাওয়ের এই হারিয়ে যাওয়া সমাধিটা খুঁজে বের করা। আর অন্যজন, তিনি হলেন লর্ড কার্নারভন, একজন পয়সাওয়ালা ব্রিটিশ অভিজাত, যিনি কার্টারের এই স্বপ্নের পিছনে নিজের প্রায় সমস্ত টাকা পয়সা ঢেলে দিয়েছিলেন একটানা ১৫টা বছর ধরে। ১৫টা বছর এত লম্বা সময় ধরে খোঁজার পর যখন সবাই প্রায় হাল ছেড়ে দিয়েছে, ঠিক তখনই ১৯২২ সালে ৪ঠা নভেম্বর কার্টারের দল মাটির নিচে একটা সিঁড়ির খোঁজ পায়। এরপর ১৬টা ধাপ পেরিয়ে তারা পৌঁছায় একটা বন্ধ দরজার সামনে। দরজায় আনুবিসের রাজকীয় শিলমোহর, আর তার সাথেই খোদাই করা ছিল একটা নাম যা গোটা পৃথিবীর ইতিহাস বদলে দেওয়ার জন্য যথেষ্ট ছিল: তুতেনখামেন। লর্ড কার্নারভন অধৈর্য হয়ে জিজ্ঞেস করলেন, কিছু দেখতে পাচ্ছ? আর কার্টার যখন প্রথমবার সেই সমাধির ভিতরে উকি দিলেন, তার চোখের সামনে ছিল এক অবিশ্বাস্য দৃশ্য। ৩,০০০ বছরের নিস্তব্ধতা ভেঙে তিনি যা দেখেছিলেন তা ছিল স্রেফ সোনা আর সোনায় মোড়া এক জগৎ। তার মুখ দিয়ে তখন শুধু একটাই কথা বেরিয়েছিল, হ্যাঁ, অসাধারণ সব জিনিস। আর ভেতরে যা ছিল তা তো রীতিমতো কল্পনার বাইরে। প্রায় ৫,৩৯৮টা অমূল্য জিনিস। ভাবুন, ১০ কেজি ওজনের একটা নিরেট সোনার ডেথ মাস্ক, উল্কাপিণ্ডের লোহা দিয়ে বানানো একটা ছোরা, এমনকি একটা সলিড গোল্ডের কফিন। বোঝাই যাচ্ছে কেন এই আবিষ্কারটা সারা দুনিয়ায় এমন হইচই ফেলে দিয়েছিল। কিন্তু এত বড় একটা আবিষ্কারের পাশাপাশি কিভাবে একটা ভয়ঙ্কর কিংবদন্তির জন্ম হলো? আসলে এর পিছনে বড় একটা হাত ছিল তখনকার মিডিয়ার। চলুন দেখি কিভাবে কয়েকটা সাধারণ ঘটনাকে তারা একটা অভিশাপের গল্প বানিয়ে ফেলেছিল। গল্পের শুরুটা হয় একটা ছোট্ট ঘটনা দিয়ে। আবিষ্কারের ঠিক পরেই হাওয়ার্ড কার্টারের একটা পোষা ক্যানারি পাখি ছিল, সেটাকে একটা কোবরা সাপ খেয়ে ফেলে। এখন কোবরা কিন্তু ছিল ফারাওদের রাজকীয় প্রতীক। স্থানীয় মিশরীয়রা তো এটাকে সরাসরি মৃত রাজার কাছ থেকে পাঠানো একটা ভয়ঙ্কর হুঁশিয়ারি হিসেবেই ধরে নিয়েছিল। ব্যাস, এরপর থেকেই মিডিয়া যেন সুযোগ পেয়ে গেল। এই অভিযানের সাথে একটু সম্পর্ক আছে এমন যে কারোর মৃত্যু হলেই সেটাকে অভিশাপের সাথে জুড়ে দেওয়া হচ্ছিল। যেমন জর্জ জে গোল্ড নামে একজন আমেরিকান ইনভেস্টর সমাধিটা দেখতে এসেছিলেন। এর কিছুদিন পরেই তিনি জ্বরে ভুগে মারা যান, আর খবরের কাগজের হেডলাইন হলো ফারাওয়ের অভিশাপের আর এক শিকার। আর এই সিলসিলা চলতেই থাকল। জোয়েল উলফ নামে আরেকজন ব্রিটিশ শিল্পপতি, তিনিও সমাধিটা ঘুরে যাওয়ার পরেই প্রচণ্ড জ্বরে মারা গেলেন। আর মিডিয়াও ফলো করে ছাপল তুতেনখামেনের অভিশাপে তৃতীয় মৃত্যু। এই ধরনের হেডলাইনের কারণেই কিন্তু অভিশাপের গল্পটা মানুষের মনে একেবারে গেঁথে গিয়েছিল। বিশ্বাস করা কঠিন, কিন্তু ১৯২৯ সালের মধ্যে এই সমাধির সাথে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত প্রায় ২২ জনের মৃত্যুর খবর ছাপা হয়। ২২ জন। এই সংখ্যাটা শোনার পর সাধারণ মানুষের মনে অভিশাপের ধারণাটা তো একরকম সত্যি বলেই মনে হতে লাগলো। আর মিডিয়া সবচেয়ে বড় প্রমাণ হিসেবে যেটা দেখালো সেটা আরও অদ্ভুত। তারা বলল, তুতেনখামেনের মমির গালে যে জায়গায় একটা ক্ষতচিহ্ন আছে, ঠিক সেই একই জায়গায় লর্ড কার্নারভনকে মশা কামড়েছিল। তাদের যুক্তি ছিল ৩,০০০ বছরের পুরনো একটা মমি আর একজন জীবন্ত মানুষের মুখের ঠিক একই জায়গায় একই রকম দাগ, এটা কোনোভাবেই কাকতালীয় হতে পারে না। এটাই নাকি ছিল অভিশাপের সবচেয়ে বড় প্রমাণ।
কিন্তু এখানেই একটা বড় প্রশ্ন চলে আসে, তাই না? আচ্ছা, যদি অভিশাপটা সত্যিই থাকতো, তাহলে যে মানুষটা নিজের হাতে সমাধির দরজা খুলেছিলেন সেই হাওয়ার্ড কার্টারের কি হলো? এই একটা প্রশ্নই কিন্তু পুরো কিংবদন্তিটাকে প্রশ্নের মুখে ফেলে দেয়। তো চলুন এবার কুসংস্কারের জগৎ থেকে বেরিয়ে বিজ্ঞানের দিকে তাকানো যাক। এক এক করে এই অভিশাপের গল্পটাকে ঐতিহাসিক আর বৈজ্ঞানিক প্রমাণ দিয়ে কাটাছেঁড়া করা যাক। প্রথমত সেই যে বিখ্যাত অভিশাপের কথাটা, যেটা দিয়ে সবকিছু শুরু, জানেন কি ওটা আসলে পুরোপুরি বানানো? ওটা একজন সাংবাদিক নিজের থেকে বানিয়েছিলেন, আর খবরের কাগজগুলো সেটাকে ছাপিয়েছিল। সমাধির ভিতরে বা আশেপাশে কোথাও ওই লেখাটা পাওয়াই যায়নি। মানে পৃথিবীর সবচেয়ে বিখ্যাত অভিশাপের জন্ম হয়েছিল একটা খবরের কাগজের বানানো গল্প থেকে। আর যদি তথ্যের দিকে তাকাই, তাহলে 2002 সালের একটা গবেষণা তো এই অভিশাপের কফিনে শেষ পেরেকটা পুঁতে দেয়। ব্রিটিশ মেডিকেল জার্নালের এই স্টাডিতে দেখা যায় যে 25 জন সমাধিতে ঢুকেছিলেন, তাদের গড়ায়ু ছিল 73 বছর, আর যারা ঢোকেননি তাদের গড়ায়ু ছিল 70 বছর। মানে যারা সমাধিতে ঢুকেছিলেন তারা বরং বেশি দিনই বেঁচে ছিলেন। পরিসংখ্যান কিন্তু পরিষ্কার বলছে অভিশাপ বলে কিছু ছিলই না। তাহলে ওই অদ্ভুত ঘটনাগুলোর কি ব্যাখ্যা? আসলে সব কিছুরই খুব সাধারণ ব্যাখ্যা আছে। যেমন লর্ড কার্নাভান আগে থেকেই খুব অসুস্থ ছিলেন, আর তখন তো পেনিসিলিনও ছিল না, তাই একটা সাধারণ ইনফেকশনই তার জন্য মারাত্মক হয়ে যায়। কায়রোতে লোডশেডিং, ওটা তো 1920-এর দশকে খুব সাধারণ ব্যাপার ছিল। আর তার কুকুরটা, টাইম জোনের হিসেব করলে দেখা যায় ওটা তার মালিকের মৃত্যুর কয়েক ঘন্টা পরে মারা গিয়েছিল, ঠিক একই মুহূর্তে নয়। তবে একটা বৈজ্ঞানিক ব্যাখ্যাও কিন্তু পাওয়া যায়। বহু বছর ধরে বন্ধ থাকা প্রাচীন সমাধিগুলোতে প্রায়শই অ্যাসপারজিলাস নাইজের নামে এক ধরনের ছত্রাক বা ফাঙ্গাস জন্মায়। এখন যাদের ইমিউন সিস্টেম বা রোগ প্রতিরোধ ক্ষমতা একটু দুর্বল, তাদের জন্য এই ফাঙ্গাস কিন্তু ফুসফুসে মারাত্মক ইনফেকশন ঘটাতে পারে, আর এর ফলেই হয়তো কয়েকজন অসুস্থ হয়ে পড়েছিলেন। আর সবচেয়ে বড় প্রমাণ তো হলো যারা বেঁচে গিয়েছিলেন তাদের দিকে তাকালে। লর্ড কার্নারভনের মেয়ে লেডি ইভিলিন বেঁচে ছিলেন ৭৮ বছর বয়স পর্যন্ত। যিনি ময়নাতদন্ত করেছিলেন সেই ডাক্তার ডাগলাস ডেরি মারা যান ৮৭ বছর বয়সে। আর সবচেয়ে বড় কথা, যিনি নিজের হাতে সমাধি খুলেছিলেন সেই হাওয়ার্ড কার্টার, তিনি ৬৪ বছর বয়সে স্বাভাবিকভাবেই মারা যান। অভিশাপটা যদি সত্যি হতো তাহলে তো এনারাই প্রথম শিকার হতেন, তাই না? তাহলে চলুন এই অভিশাপের বানানো গল্প থেকে বেরিয়ে এসে তুতেনখামেনের আসল গল্পটা শোনা যাক। আর বিশ্বাস করুন, এই আসল গল্পটা ওই কল্পকাহিনীর চেয়ে অনেক বেশি ইন্টারেস্টিং আর করুণও বটে। সত্যিটা হলো, তুতেনখামেনের জীবনটা ছিল খুব কষ্টের। তার বাবা মা ছিলেন আপন ভাই বোন, যা তখনকার রাজপরিবারে খুব সাধারণ ছিল। এর ফলে জন্ম থেকেই তার শরীরে নানা রকম সমস্যা ছিল। তার একটা পা বাঁকা ছিল, হাড়ের রোগ ছিল, ম্যালেরিয়া ছিল। তার সমাধিতে যে ১৩০টা হাঁটার লাঠি পাওয়া গেছে, সেগুলো তার লাগতো শুধু হাঁটার জন্যই। আসলে ইতিহাসে তিনি খুব একটা গুরুত্বপূর্ণ ফারাও ছিলেন না। মাত্র ১৯ বছর বয়সেই মারা যান। আর ঠিক এই কারণেই তার সমাধিটা কোনোদিনও চোর ডাকাতের নজরে পড়েনি আর হাজার হাজার বছর ধরে অক্ষত ছিল। প্রাচীন মিশরীয়দের একটা খুব সুন্দর বিশ্বাস ছিল। তারা মনে করত একজন মানুষ আসলে তখনই মারা যায় যখন তার নামটার কেউ মনে রাখে না, কেউ উচ্চারণ করে না। আর এই বিশ্বাসটাই আমাদের এই গল্পের একেবারে শেষে একটা অসাধারণ দিকে নিয়ে যাবে। দেখুন, তুতেনখামেনের পরের শাসকরা ইতিহাস থেকে তার নাম প্রায় মুছেই ফেলেছিল। ৩,০০০ বছর ধরে পৃথিবীর কেউ তার নাম জানত না। হাওয়ার্ড কার্টার আসলে কোনো অভিশাপ বয়ে আনেননি, বরং তিনি ৩,০০০ বছরের বিস্মৃতি থেকে তুলে এনে একজন বিস্মৃত রাজাকে অমর করে দিয়ে গেছেন। কারণ আজ আমরা সবাই তার নাম জানি। তাই হয়তো তুতেনখামেন আজ সত্যি সত্যি বলতে পারেন, আমি এখনও বেঁচে আছি।